পাণ্ডব গোয়েন্দা, লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। আজ শুনব প্রথম অভিযান। বাবলু, বিলু, ভম্বল তিনটি ছেলে, বাচ্চু, বিচ্ছু দুটি মেয়ে। এই নিয়ে ওরা 5 জন। আর ওদের সঙ্গে আছে কালো একটি দেশি কুকুর, নাম পঞ্চু। কুকুরটির এক চোখ কানা বলে ওকে ওরা কানা পঞ্চু বলে, আর লোকে ওদের বলে পঞ্চ পাণ্ডব। এই 5টি ছেলে মেয়ে এবং ওই কালো কুকুরটি একজোটে সর্বত্র ঘুরে বেড়ায়। এই কজনে কেউ কাউকে ছাড়া থাকে না, যেমনই দস্যি, যেমনই দান পিটে, আর তেমনই লেখাপড়ায়। গ্রীষ্মের ছুটির এক দুপুরে ওরা 5 জনে পঞ্চুকে নিয়ে মিত্তিরদের বাগানে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে পোড়ো ভাঙা একটা বাড়ির কাছে এসে থমকে দাঁড়ালো ওরা। বাড়িটা দোতলা, একদিকে ছাদ নেই, একদিকে দেয়াল ধসে পড়েছে, একদিকের ছাদে ছোট ছোট বটগাছ, অশ্বত্থ গাছ ইত্যাদি গজিয়েছে। বাড়ির ভেতর আর বাইরেটায় ঘন ঘাস, আগাছা ইত্যাদির বন হয়ে আছে। একটা মস্ত গুলঞ্চ গাছ তার শাখা পোশাখা নিয়ে ঝুঁকে আছে বাড়ির ভাঙা দালানের গায়ে। ওরা 5 জনে সেইখানে এসে বসল। বাবলু প্যান্টের পকেট থেকে বার করলো 2টো কাঁচা আম। বিলুর সঙ্গে ছিল নুন আর লঙ্কা। ভম্বলের কাছে ছিল ছোট একটা ছুরি। তাই দিয়ে আমটাকে কুচি কুচি করে নুন লঙ্কা মাখিয়ে বেশ জুৎসই একটা চিজ তৈরি করে ফেললো ওরা। বাচ্চু আর বিচ্ছু মেয়ে দুটি নেহাতি ছোট বলে ওরা শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলো। যখন ভাগ হলো তখন সবার ভাগেই সমপরিমাণ পড়ল। বাচ্চু বিচ্ছু ছোট বলে যে ওদের ভাগে কম পড়ল তা কিন্তু হলো না। আমের কুচি খেয়ে বিলু আর ভম্বল সেই আঁকাবাঁকা গুলঞ্চ গাছের ডালে উঠে ঠেস দিয়ে বসলো। বাচ্চু বিচ্ছু শুয়ে গড়াগড়ি দিতে থাকলো ঘাসের ওপর। আর বাবলু কি করলো, পঞ্চুর সামনের পা দুটোকে ধরে তাকে নিয়ে নানা রকম কেরামতি করতে লাগলো। পঞ্চুর সঙ্গে খেলা করতে করতেই বাবলুর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। যেই না আসা, বাবলু অমনি নিজের মনেই হাতে টুসকি দিয়ে চেঁচিয়ে উঠল, দ্যাটস আইডিয়া! বিলু ভম্বল টুপটাপ করে গাছের ডাল থেকে নেমে পড়ল। বাচ্চু বিচ্ছুও শোয়া ফেলে গায়ের ধুলো ঝেড়ে উঠে বসলো ঘাসের ওপর। পঞ্চুও তাকালো বাবলুর মুখের দিকে। বিলু বলল, কিসের আইডিয়া রে বাবলু? বাবলু চোখ দুটো উজ্জ্বল করে বলল, একটা চমৎকার প্ল্যান এসেছে মাথায়। ভম্বল বলল, কিসের প্ল্যান? অ্যাডভেঞ্চারের। বিলু বলল, মাথা খারাপ? এই মিত্তিরদের বাগানে বসে অ্যাডভেঞ্চার করা যায় নাকি? সাহস থাকলে ঠিকই যায়। ভম্বল বলল, তাছাড়া অ্যাডভেঞ্চারের একটা পরিবেশ তো চাই। পরিবেশ তৈরি করে নেব। কী করে নিবি? যেখানে রহস্যের গন্ধ পাবো সেখানেই ছুটে যাব আমরা। বাচ্চু বিচ্ছু বলল, কাজটা কিন্তু খুব কঠিন। বাবলু বলল, হোক কঠিন, কিন্তু চেষ্টা তো করব। বিলু বলল, এ তাহলে এক ধরনের শখের গোয়েন্দাগিরি হবে, কি বল? ঠিক তাই, ভম্বল বলল, মন্দ নয়, দেখাই যাক না একটু চেষ্টা করে। বিলু একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ উৎসাহিত হয়ে বাবলুর পিঠ চাপড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, লেগে পড়, জয় মা কালী। তারপর তুই যখন আমাদের লিডার তখন আর ভাবনা কি? বাচ্চু বিচ্ছু বলল, ও কি দারুণ মজা! ভম্বল আনন্দে চেঁচিয়ে উঠল, 3 cheers ফর বাবলু! সবাই সমস্যারে বলে উঠল, হিপ হিপ হুররে! পঞ্চু অমনি আনন্দে ডেকে উঠল, বউ বউ বউ! বাবলু পঞ্চুকে জড়িয়ে ধরে বলল, তুই আমাদের দলে থেকে সাহায্য করবি, পারবি তো? পঞ্চু ডাকলো, বউ বউ! বাবলু বলল, এবার কিন্তু আমাদের এই গ্রুপটার একটা নাম দিতে হবে, এবং এই বাগানেই, এই পোড়ো বাড়িটার ভেতর ঘাঁটি হবে আমাদের। বিলু বলল, কি নাম দিবি দলটার? ভম্বল বলল, সবাই যখন আমাদের পঞ্চপাণ্ডব বলে, তাহলে আমাদের দলের নামও তাই হবে, পঞ্চপাণ্ডব অ্যান্ড কোং। বাবলু বলল, তুই একবারে রাম বুদ্ধু, অ্যান্ড কোং আবার হয় নাকি? বাচ্চু বলল, তুমিই বলো বাবলুদা। বিচ্ছু বলল, শুধু পঞ্চপাণ্ডব নামটা কেমন? বাবলু বলল, না, নামটাকে আরও একটু মডার্ন করতে হবে। আমাদের দলের নাম হবে পাণ্ডব গোয়েন্দা। বাচ্চু বিচ্ছু চেঁচিয়ে বলল, ওয়ান্ডারফুল! ভম্বল বলল, আমি এখনই আমাদের পাড়ার ঘেঁচাটাকে দিয়ে একটা সাইনবোর্ড করিয়ে আনছি, যাতে লেখা থাকবে আমাদের দলের নাম পাণ্ডব গোয়েন্দা। বাবলু বলল, সেই ভালো, আজ থেকে তাহলে আমাদের কাজ শুরু হয়ে যাক। ভম্বল, তুই সাইনবোর্ড তৈরি করবে যা, আমরা ততক্ষণ ঘরটা পরিষ্কার করে ফেলি। ভম্বল চলে গেল। বিলু বলল, ঘর তো পরিষ্কার করবি, কিন্তু একটা ঝেঁটা তো চাই।
তারপর জল ছিটানোর জন্য চাই একটা বালতি। বাবলু বলল, ঝ্যাঁটা না হলেও চলবে, কাল কাসুনদের ঝাড় দিয়ে ঝ্যাঁটা বানিয়ে নেব, কিন্তু বালতি কোথায় পাবো? বিচ্ছু বলল, আমাদের পলিথিনের বালতিটা নিয়ে আসবো বাবলুদা। বাচ্চু বলল, কি করে আনবি, মা যদি দেখতে পায়? সে আমি ঠিক নিয়ে আসবো লুকিয়ে, এই বলে বিচ্ছু চলে গেল। ততক্ষণে বাবলু, বিলু আর বাচ্চু ঘর পরিষ্কারের কাজে লেগে গেছে। কিছুক্ষণ পরে বিচ্ছু বালতি নিয়ে ফিরে এলে সেই বালতি করে পাশের পুকুর থেকে জল এনে ঘরময় ছেটানো হলো। ভোম্বলও ফিরে এলো ঘন্টা দুয়েকের মধ্যে। ওর হাতে চমৎকার একটা সাইনবোর্ড, যাতে লেখা পাণ্ডব গোয়েন্দা। সেই বোর্ডটা ওরা ভাঙা বাড়ির দেয়ালে পেরেক টুকে লাগিয়ে দিল। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো, কাজেই ওরা আর কেউ রইল না সেখানে। পঞ্চুকে নিয়ে যে যার ঘরে ফিরে গেল। রাত্রিবেলা বাচ্চু আর বিচ্ছু পাশাপাশি শুয়েছিল। দুজনেই ঘুমোচ্ছিল অঘোরে। এমন সময় গুমোট গরমে হঠাৎ ঘুম ভেঙে গেল বিচ্ছুর। বিছনায় শুয়ে তা এপাশ ওপাশ করতে লাগলো। দুপুরের ঘটনাগুলোও মনে আসতে লাগলো সব। হঠাৎ মনে পড়ে গেল, আরে পলিথিনের বালতিটা তো সেই ভাঙা বাড়িটার ভেতরেই ফেলে এসছে, সেটা তো আনা হয়নি। মনে পড়তেই বুকটা ধড়াস করে উঠল। কেননা কাল সকালে যখন বালতির খোঁজ পড়বে, তখন যদি মা বালতি না পান, তাহলেই সব ফাঁস হয়ে যাবে। আগে তো দুমদাম ঘা কতক দিয়ে দেবেন ওকে, তারপরে অন্য কথা। বিচ্ছু কী যে করবে কিছু ভেবে পেল না। পাশ ফিরে দেখল বাচ্চু অগরে ঘুমোচ্ছে। রাত এখন কত তাই বা কে জানে। বিচ্ছুর মনে হলো বাচ্চুকে একবার ডাকে, কিন্তু কেন কে জানে ওর এই আরামের ঘুমটা নষ্ট করতে মায়া হলো বিচ্ছুর। তাই বারবার উসখুস করতে লাগলো। তারপর একবার ডাকবো কি ডাকবো না ভাবতে ভাবতে মৃদু একটা টিপুনি দিয়ে ডেকেই ফেললো বিচ্ছু। এই দিদি, দিদি। বাচ্চু ঘুমের ঘরেই বলল, হুঁ শোন। বাচ্চুর ঘুম ভেঙে গেল। তবু সে তন্দা জানানো গলায় বলল, কি? শোন না ভালো করে। বাচ্চু বিরক্ত হয়ে বলল, বল না কি বলছিস। একটা খুব ভুল হয়ে গেছে রে। বাচ্চু এবার চোখ মেলে বলল, কি হয়েছে? বালতিটা সেখানেই পড়ে আছে, নিয়ে আসা হয়নি। ঘুমের ঘোর ক্ষণিকের জন্য কেটে গেল বাচ্চু। বলল, কি হবে তাহলে? তুই বল না কি হবে। মা সকালবেলা বালতি দেখতে না পেলে খুব বকবে। তাছাড়া মায়ের রাগ জানিস তো, আগেই মেরে দেবে দুমদাম করে। মারবার আগেই তুই কেঁদে দিবি, তাহলে কিচ্ছু হবে না, বলে পাশ ফিরে শুলো বাচ্চু। বিচ্ছু বলল, বালতিটা যদি কেউ চুরি করে নিয়ে যায়? যাই যাবে, যেমন নিয়ে গেছিস তুই, বুঝবি এবার ঠেলা। বিচ্ছুর খুব ভয় হলো এবার। সে ভয়ে ভয়ে বলল, তুই একবার আমার সাথে যাবি রে দিদি। বাচ্চু অবাক হয়ে বলল, কোথায়? সেইখানে। তোর কি মাথা খারাপ হয়েছে? এ রাত্রিরে সেখানে আবার কেউ যায় নাকি? বালতি না পেলে কাল সকালে কি কাণ্ডটা হবে বুঝতে পারছিস তো? যাই হবে, এখন চুপচাপ শুয়ে থাকতে কি, আমার ঘুম পাচ্ছে। এ বলে বাচ্চু পাশ ফিরে শোল। বিচ্ছু আর কি করে, সেও চুপ করে শুয়ে রইল এক পাশে। কিন্তু তার শুয়ে রইল, কিন্তু ঘুম এলো না। একটা দুশ্চিন্তা বারবার ওর মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। সে শুয়ে শুয়ে শুধু সেই বালতিটার কথাই ভাবতে লাগলো। তারপর একসময় যখন পাশে শুয়ে থাকা বাচ্চুর নাক ডাকার শব্দ শুনতে পেল, তখন সে বুঝল বাচ্চু বেশ গভীর ঘুমেই মগ্ন হয়ে গেছে। বিচ্ছু ততক্ষণে মনস্থির করে ফেলেছে। সে আর বাচ্চুকে কোনো রকমে বিরক্ত না করে চুপি চুপি উঠে বসল। তারপর আস্তে আস্তে দরজার কাছে গিয়ে খিলটা খুলে নেমে এলো রাস্তায়। রাস্তায় নেমে চারদিকে একবার তাকিয়ে দেখল বিচ্ছু। চারদিক নিস্তব্ধ, শুধু লাইট পোস্টের আলোগুলো সেই ঘন অন্ধকারের জবনিকায় ভূতের মতো দাঁড়িয়ে আছে। বিচ্ছু পায়ে পায়ে বাবলুদের বাড়ির দিকে এগিয়ে চলল। বাবলুদের বাড়ির কাছে আসতেই দেখতে পেল বাবলুদের রকে বেশ খোশ মেজাজে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে পঞ্চু। পঞ্চু শুয়ে শুয়ে এক চোখে পিটপিট করে একবার দেখে নিল বিচ্ছুকে। তারপর বিচ্ছু ডাকবার আগেই আনন্দে লাফিয়ে লেজ নেড়ে নেড়ে চলে এলো বিচ্ছুর কাছে। এই অসময়ে বিচ্ছুর সঙ্গটা ওর কাছে সত্যিই অপ্রত্যাশিত ছিল। পঞ্চু একবার বিচ্ছুর পায়ের কাছে গড়াগড়ি খেয়ে কুঁই কুঁই করতে লাগলো। বিচ্ছু পঞ্চুর গায়ে হাত বুলিয়ে বলল, চল পঞ্চু, তোতে আমাতেই যাই, সেই ভাঙা গাড়িতে গিয়ে বালতিটা নিয়ে আসি। পঞ্চু কী বুঝলো কে জানে, এই রাত দুপুরে একটা অভিযানের গন্ধ পেয়েই বুঝি সারা গা ঝাড়া দিয়ে খাড়া হয়ে দাঁড়ালো। বিচ্ছু পঞ্চুকে নিয়ে এগিয়ে চলল মিত্তিরদের বাগানের দিকে। রাতের অন্ধকারে বাগানের এক কোণে ভাঙা বাড়িটা যেন প্রেতপুরীর মতো থমথম করছিল। একে রাতের অন্ধকার,
তারপর ছায়া ছায়া কালো গাছপালাগুলো দেখলে বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে ওঠে। নেহাত পঞ্চু রয়েছে তাই, নাহলে এই অন্ধকারে একা আসতে বিচ্ছু সত্যিই খুব ভয় করত। অন্ধকারে কিচ্ছুই দেখা যাচ্ছে না। বিচ্ছু আর পঞ্চু নিঃশব্দে বাগান পার হয়ে সেই ভাঙা বাড়িতে গিয়ে জুটল। ঘরের ভেতরটা তখন ঘন অন্ধকারে ঢাকা ছিল বলে বালতিটা যে ঠিক কোনখানে আছে তা দেখতে পেল না বিচ্ছু। আর পঞ্চুও ঠিক বুঝতে পারল না বিচ্ছুর এখানে কিসের জন্য আসা। বিচ্ছু অনেকক্ষণ ধরে এদিকে সেদিকে খোঁজা করতে লাগলো বালতিটাকে। এমন সময় সিঁড়ির ওপর থেকে হঠাৎ এক জোরালো টর্চের আলো ওর মুখে এসে পড়ল। আর কে একজন গম্ভীর গলায় বলল, কে রে তুই? সঙ্গে সঙ্গে পঞ্চু ক্রুদ্ধ গলায় চিৎকার করে উঠল, ভাউ ভাউ ভাউ। তারপরে আলোর লক্ষ্য করে তীরের মতো ছুটে গেলাতে সে। বিচ্ছু তখন ভয় কাঠ হয়ে গেছে। সে বুঝতে পারল না রাত দুপুরে এই লোকটা কে। পঞ্চু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ভয়ে কেঁদে উঠল। বিচ্ছুর কান্না শুনে ওর কোনো বিপদ হয়েছে মনে করে লোকটাকে ছেড়ে পঞ্চু আবার ছুটে এলো ওর কাছে। আর ঠিক তখনই মনে হলো কে বা কারা ছাদের ওপর দিয়ে ছুটতে ছুটতে বাগানের দিকে লাফিয়ে পড়ল। পঞ্চুকে পেয়ে বিচ্ছুর মনে আবার সাহস ফিরে এলো। সে তখন কোনো ক্রমে বালতিটা খুঁজে নিয়ে পঞ্চুর সঙ্গে বাড়ির দিকে দৌড় দৌড় দৌড়। পরদিন সকালবেলা বাচ্চুকে সব কথা খুলে বলল বিচ্ছু। কাল রাতে সে আর পঞ্চু কীভাবে গিয়েছিল, কি দেখেছিল, সব বলল। সব শুনে বাচ্চু চোখ দুটো বড় বড় করে বলল, বলিস কি রে, ভয় করল না তোর? বিচ্ছু বলল, না, ভয় আবার কি? ও, তুই সত্যিই বিচ্ছু, আমি হলে তো ভয়ই আটফেল করতাম। এই অন্ধকারে রাত দুপুরে একা একা, বাপ রে। বিচ্ছু বলল, তবে ভয় যে করেনি তা নয়, আলোটা যখন মুখের ওপর এসে পড়ল তখন খুব ভয় হয়েছিল। কি মনে হয়েছিল? আমি ভূত মনে করেছিলাম। বাচ্চু বলল, না না, ভূত নয়, ভূত হলে টর্চ ব্যবহার করতো না, এ নিশ্চয়ই চোর ডাকাতের ব্যাপার। তাই বলেই মনে হয়। তাহলে এখন কি করা যায়? ব্যাপারটা বাবলুদাকে জানানো উচিত। আমি আবার বাবলুদার কাছে যাই, তারপর বাবলুদা যা ডিসিশন নেবে তাই হবে। ঠিক, তুই তাহলে এখনই যা। বাচ্চু চলে গেল। দুপুরবেলা মিত্তিরদের বাগানে সেই ভাঙা বাড়িতে জমায়েত হলো সকলে। বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু ও পঞ্চু, কেউ বাদ গেল না। বিচ্ছু ধীরে ধীরে গত রাতের ঘটনাটা সবিস্তারে খুলে বলল। শুনে তো অবাক সকলে। বাবলু বলল, আমি বিচ্ছুর এই দুর্দান্ত সাহসের প্রশংসা করি। বিলু বলল, কিন্তু এই রকমই যদি হয়ে থাকে তাহলে এরপরেও কি আমাদের এখানে ঘাঁটি গাড়াটা ঠিক হবে? ভম্বল বলল, আলবাত হবে। এরকম নিলিবিলি জায়গা আর কোথায় পাবো বল? তাছাড়া এই বাগানে যাতায়াত তো আমাদের একদিনের নয়। বিলু বলল, সে কথা ঠিক, কিন্তু কাল রাত্রে যা হয়ে গেল তারপরে। বাবলু বলল, দেখ, ভীতু ছেলের মতো কথা বলিস না। পাণ্ডব গোয়েন্দারা ভীতু নয়, এইটাই প্রমাণ করতে হবে। আমাদের ঘাঁটি এখানেই থাকবে এবং সময় পেলে আমরা এখানে এসে জড়ো হব। যাক, যে জন্য আমাদের এই পাণ্ডব গোয়েন্দা, তার উদ্বোধন আজই হবে। আজ থেকে শুরু হবে আমাদের কাজ। আজ রাত 12টায় সময় সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমাদের বাড়ির লাইট পোস্টের নিচে দাঁড়াবি তোরা। সেখান থেকেই দল বেঁধে আমরা এখানে আসব। কেননা পঞ্চুকে এবার আমাদের সঙ্গে নেব না। কেননা যদি ভৌতিক ব্যাপার হয় তাহলে কুকুরে ভূত চেনে, ও বেটা চেঁচেই সব মাটি করে দেবে। বিলু বলল, কিন্তু আমার মনে হয় পঞ্চু আমাদের সঙ্গে থাকলেই ভালো হতো। বাবলু বলল, না। সেই না শুনে পঞ্চু এমনি মুখ উঁচিয়ে প্রতিবাদ করে উঠল, ভৌ ভৌ। বাবলু বলল, না পঞ্চু, আমাদের আজকের এই অভিযানে তোমাকে আমরা সঙ্গে নিতে পারবো না। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু সবাই তখন বাবলুকেই সমর্থন করলো। একেবারে পুরোপুরিভাবে ঠিক হয়ে গেল যে পঞ্চু ওদের সঙ্গে যাচ্ছে না। রাত তখন 12টা। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু ঠিক সময় বাবলুদের বাড়ির সামনে লাইট পোস্টের নিচে এসে দাঁড়ালো। এসে দেখলো ওরা আসবার আগেই বাবলু এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর যেই ওরা জড়ো হলো অমনি সবাই মিলে চললো মিত্তিরদের বাগানের দিকে। যথাসময়ে বাগানের সেই ভাঙা বাড়ির মধ্যে ঢুকলো সকলে। আজ আর এখানে আসতে অন্ধকারেও কোনো অসুবিধা হলো না, কেননা বাবলুর হাতে টর্চ ছিল। না হলে যে অন্ধকার, তাতে পাশের লোককেই দেখা যায় না। বাবলু বলল, আজ রাতেই এই বাড়ির সমস্ত ঘর আমরা ঘুরে দেখব। ভাগ্য ভালো থাকলে কালকের রহস্যের আজই উদ্ঘাটন হবে। বিলু বলল, দেখাই যাক, চোর ডাকাত কি ভূত। যদি ভূত হয় তাহলে আমরা এতজন যখন আছি তখন ভূত নিশ্চয়ই আমাদের কাছে আসবে না। ভম্বল বলল,
একটা আঁশবটি রাখলে ভালো হতো। বাবলু বলল, আঁশবটি কী হবে? আঁশবটি দেখে ভূত পালাবে? বোকা কোথাকার! এত ভয় কেন? এটা বিজ্ঞানের যুগ, এই যুগে ভূত বলে কিছু আছে নাকি? আর ভূত যদি থাকেও তাহলে ভূতের সঙ্গে খালি হাতেই লড়বো আমরা। মঙ্গল বলল, আমি অবশ্য আসবার সময় একটা গুলতি আর কিছু পোড়া মাটির গুলিও নিয়ে এসেছি, দরকার হলে কাজে লাগাবো। বাবলু উৎসাহিত বলে, খুব ভালো করেছিস, অনেক কাজে লাগবে ওটা। দে গুলতিটা আমার হাতে দে। ভম্বল গুলতিটা বাবলুর হাতে দিল। এমন সময় হঠাৎ হিস শব্দ করে সবাইকে চুপ করতে বলল বাবলু। কি হলো? হলো কি? সবাই কান খাড়া করে শুনতে লাগলো সেটা। কেমন যেন রোমাঞ্চকর মনে হলো। বিচ্ছু এসে বাচ্চুর গায়ে ঘন হয়ে দাঁড়ালো। সবাই শুনল ছাদের ওপর কেমন যেন একটা খসখস আওয়াজ হচ্ছে। কি ভয়ঙ্কর! এই ঘন অন্ধকারে, নিকষ কালোয় এই ভাঙা বাড়িটা তখন সত্যিই পেতপুরি মনে হলো। মুঠো মুঠো জোনাকি চারিদিকে ইতস্তত বিক্ষিপ্তভাবে উড়ে বেড়াচ্ছে। সেই মিটিমিটি জোনাকির আলোয় মনে হলো এই পরিবেশটাই এক সাংঘাতিক রকমের বিভীষিকাময়। বাইরে চাঁপা গাছের ডালে একটা পেঁচা ডাকলো, শ্যাঁস। ওরা টর্চের আলো নিভিয়ে দিয়েছে তখন। প্রত্যেকেই স্থাণুর মতো দাঁড়িয়ে আছে। দেয়াল ঘেরে নীরবে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল ওরা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবার পর একসময় খুব সাবধানে অত্যন্ত চাপা গলায় বাবলু বলল, সবাই আমার পেছু পিছু আয়। তারপর গুলতিটা একটু টেনে দেখে নিয়ে বাবলু বলল, এগুলো তোর কাছে রাখ বিলু, তোর হাতের অব্যর্থ টিপ। যদি দেখিস আমার মুখের ওপর কোনো আলো পড়ছে, তাহলে সঙ্গে সঙ্গে সেই আলো লক্ষ্য করে গুলতিটা টিপ করবি। বিলুও আচ্ছা বলে গুলি ও গুলতি নিয়ে নিল। তারপর সবাই মিলে এগিয়ে চলল বাবলুর পিছু পিছু। ওরা এ ঘর সে ঘর করে দোতলায় উঠে এলো। দোতলার বারান্দা পার হয়ে একটা ঘরের কাছে যেতেই দেখলো ঘরের ভেতর থেকে মৃদু একটা আলোর রেখা খুব অস্পষ্টভাবে বাইরে ভেসে আসছে। ওরা একবার থমকে দাঁড়ালো। তারপর খুব সন্তর্পণে ঘরের ভেতর উঁকি দিয়ে দেখলো একজন ভদ্রলোক হাত পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেয় পড়ে আছেন, আর দুটো কঙ্কাল দুপাশে দাঁড়িয়ে আছে ধারালো দুটো ছোড়া হাতে নিয়ে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! একজন ছোড়া উঁচিয়ে বলছে, এখনও কিন্তু সময় আছে, যদি ভালো চান তো শিগগির এই কাগজটাতে লিখে দিন আমরা গেলেই যেন আপনার স্ত্রী আমাদের হাতে 20,000 টাকা তুলে দেন। যদি না লেখেন তাহলে আজ রাতেই আপনাকে খুন করে আমরা এই বাগানের চাঁপা গাছের গোড়ায় পুঁতে ফেলব। আপনার মতো আরও অনেককে আমরা সরিয়ে দিয়েছি এখানে, সুতরাং যা বলি তা চটপট করে ফেলুন। ভদ্রলোক কঠিন গলায় বললেন, ও টাকা আমার মেয়ের বিয়ের জন্য সবে কাল তুলেছি, আমার এখনও 5,000 টাকা দরকার। আমি কি করে ও টাকা তোমাদের দেবো? আপনাকে দিতেই হবে। অসম্ভব, আমি দিতে পারবো না। চিঠি তাহলে লিখবেন না আপনি? না, আমার মেয়ের বিয়ে আমার বাড়ির লোকেরাই দিয়ে দেবে, তোমাদের যা ইচ্ছে তা করতে পারো। এই না দেখেই পাণ্ডব গোয়েন্দারের চক্ষু স্থির হয়ে গেল। এ আবার কি আশ্চর্য ব্যাপার! কঙ্কাল যে মানুষের মতো কথা বলে তা ওদের ধারণাতেই ছিল না। কঙ্কাল কঙ্কালই, কঙ্কাল মানে তো ভূত। আর তাই যদি হবে তাহলে ভূতই যদি হয়, তাহলে ভূতে কেন খামোকা টাকা চাইতে যাবে? এ তো শুধু আশ্চর্য নয়, দারুণ এক রহস্যময় ব্যাপার। বিলু বলল, কী করবি রে বাবলু, কেটে পড় শিগগির, হাওয়া খারাপ। ভম্বল বলল, আমরা কি সত্যি সত্যি ভূতের পাল্লায় পড়লুম? বিলু বলল, তাই তো মনে হচ্ছে। এদের কথা শুনে বাবলু একটু রেগে বলল, আচ্ছা ইডিয়াত তো, চুপ কর না। যেই না বলা সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ঘুরে তাকালো। তারপর চট করে বাতিটা নিভিয়ে টর্চের এক ঝাঁক তীব্র আলো ওদের মুখের ওপর নিক্ষেপ করে বলল, কে কে ওখানে? ধরা পড়ে বাবলুদের তখন দারুণ সাহস বেড়ে গেছে, আবার জেদও চেপে গেছে খুব। তাই ওরা সমস্যারে বলে উঠল, পাণ্ডব গোয়েন্দা। বিলু রেডি হয়েছিলেই সে সঙ্গে সঙ্গে সে আল থেকে টর্চের মুখ লক্ষ্য করে গুলতি টিপ করলো। একবারে অব্যর্থ টিপ লাগলো গিয়ে ঠিক টর্চের আলোর মুখেই। লাগামত্তে ফট করে ভেঙে গেল কাঁচটা, সে আলোও নিভে গেল। তখনই ওদের আলো যেই না নিভল অমনি জ্বলে উঠল বাবলুর টর্চ। একটা কঙ্কাল ভয়ে চেঁচিয়ে উঠল, ভূত! এ নিশ্চয় ভূতুরে ব্যাপার। হাতের কাছে একটা আধলা ইট পড়েছিল। ভম্বল কী করলো, চট করে সেই ইঁটটা কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারল কঙ্কালটার মুখে। ওতেই যথেষ্ট। ইটের ঘা খাওয়া মাত্রই মাথা ঘুরে পড়ে গেল বাছাধন। সেই না দেখে অপর কঙ্কালটা ভয়ে বিস্ময়ে চমকে ওঠে, মাই গড বলে এক লাফেই পাশের ভাঙা জানলাটা দিয়ে হাওয়া। তারপর দুর্দার করে উপরের সিঁড়ি বেয়ে দে দৌড়।
বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু কঙ্কালটা দৌড়ে বহর দেখে অবাক হয়ে গেল। এমন সময় ছাদের ওপর থেকে পঞ্চুর গলা শোনা গেল, বউ 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 বউ। বাবলু অবাক হয়ে বলল, পঞ্চুর গলা না? পঞ্চু কোত্থেকে এলো? ওকে তো আনিনি আমরা। বিচ্ছু বলল, ও নিশ্চয় লুকিয়ে আমাদের পিছু পিছু পালিয়ে এসছে। কি দুষ্টু! যাক, ভালোই হয়েছে। বাবলু জোরে চেঁচিয়ে রাখলো, আয় আয় পঞ্চু আয়, আমরা এখানে আছি। কিন্তু কোথায় পঞ্চু? তখন ওরা বারান্দার কাছে এগিয়ে দেখলো পঞ্চু তখন পলায়মান সেই কঙ্কালটাকে ধরবার জন্যে তীরের মতো ছুটছে। বাবলু বলল, যাক, পঞ্চু যখন গেছে তখন আর আমাদের ওদিকে মাথা ঘামানোর দরকার নেই। এখন ঘরের ভেতর ঢুকে দেখা যাক ব্যাপারখানা কী। ওরা সকলে ঘরের ভেতর ঢুকলো। তারপর টর্চ জেলে সেই অচৈতন্য কঙ্কালটার দিকে এগিয়ে গেল ওরা। বিলু আর ভম্বল হাত পা বাঁধা ভদ্রলোকের বাঁধন খোঁজার কাজে লেগে গেল। ভদ্রলোক মুক্তি পেতেই তাড়াতাড়ি পকেট থেকে দেশলাই বার করে জেলে ফেললেন বাতিটাকে। বাতির আলোয় ঘরটা আলোকিত হয়ে ওরা দেখলো এতক্ষণ দূর থেকে যাকে ওরা কঙ্কাল বলে ভুল করেছিল সে আসলেই কঙ্কাল নয়, কঙ্কালের পোশাক পরা মানুষ মাত্র। তার কালো পোশাকের ওপর সাদা সাদা ডোরা এমনভাবে আঁকা যে তাকে আচমকা দেখলে সত্যিকারের কঙ্কাল বলেই মনে হবে। মানুষটা তখন অজ্ঞান হয়েছিল। সেই অবস্থাতেই বেশ শক্ত করে বেঁধে ফেলল তাকে। এদিকে সেই ভদ্রলোক তো মুক্তির আনন্দে গদগদ হয়ে বাবলুকে জড়িয়ে ধরে বললেন, কে বাবা তোমরা? বিপদে আমার প্রাণ বাঁচালে। ঠিক সময়টিতে তোমরা এসে না পড়লে ওরা নির্ঘাত আমাকে মেরে ফেলত। বাবলু বলল, আমাদের পরিচয় পরে পাবেন। এখন আপনি এক কাজ করুন, শিগগির গিয়ে পুলিশ ডেকে আনুন, একদম দেরি করবেন না, যান। ভদ্রলোক বললেন, তোমরা? আমরা ততক্ষণ এই লোকটাকে পাহারা দিই। ভদ্রলোক বললেন, ঠিক বলেছ, আমি এখনই গিয়ে পুলিশ নিয়ে আসছি, তোমরা একটু অপেক্ষা করো। এই বলে ভদ্রলোক চলে গেলেন। দূর থেকে পঞ্চুর ডাক তখনও কানে আসছে। এই বাড়ির পেছন দিকে একটা পুকুর আছে, সেই পুকুরের পাড় থেকেই পঞ্চুর গলার স্বর ভেসে আসছে। বাবলু বলল, আমার মনে হয় কঙ্কালের পোশাক পরা সেই লোকটা পালাতে না পেরে জলে ঝাঁপ দিয়েছে, আর পঞ্চুও ছাড়বার পাত্র নয়, বোধহয় উঠতে দিচ্ছে না বেটাকে। কিছুক্ষণ বাদেই বাগানের বাইরে একটা গাড়ি থামার শব্দ পাওয়া গেল। বাবলু বলল, নিশ্চয়ই পুলিশের গাড়ি। ভম্বল বারান্দায় কাছে এগিয়ে গিয়ে টর্চের আলো ফেলে দেখল সত্যিই পুলিশের গাড়ি সেটা। পুলিশ গাড়ি থেকে নেমে কয়েকজন পুলিশ বাগানে ঢুকতেই ভম্বল ওপর থেকে এঁকে বলল, আমরা সবাই এখানে আছি, আপনারা সবাই যা ওপরে উঠে আসুন। পুলিশের লোকেরা দ্রুত ওপরে উঠে এলেন। ওদের সঙ্গে ছিলেন সেই ভদ্রলোক এবং থানার ওসি। ভদ্রলোক বললেন, এই সেই ছেলেরা যারা আমার জীবন রক্ষা করেছে। ওসি বাবলুর গায়ে কাঁধে হাত রেখে বললেন, তোমাদের পরিচয়? আমরা পাণ্ডব গোয়েন্দা। আজকের দিনে তোমাদের মতন ছেলে মেয়ে তো দেখা যায় না। তা পাণ্ডব গোয়েন্দার মানে তো কিছু বুঝলাম না ভাই। এত রাত্রে তোমরা এখানে কি করতে এসেছিলে? বাবলু তখন একে একে সব কথা খুলে বলল। সব শুনে ওসি অত্যন্ত খুশি হয়ে বললেন, এই ভদ্রলোকের জীবন রক্ষা করলে তোমরা। ইনিকে জানো? ইনি একজন অধ্যাপক, হয়তো তোমরা নামও শুনে থাকবে। বাবলু বলল, কি নাম? এর নাম ভবেশ রায়। হ্যাঁ হ্যাঁ, শুনেছি, বাবলু বলল। এমন সময় ওসির চোখ পড়ল সেই কঙ্কালের পোশাক পরা লোকটির দিকে। লোকটিকে দেখে চমকে উঠলেন তিনি। আরে, এ বেটা তো একজন দাগি আসামি। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম বেটাকে। বেশ কয়েকটা মার্ডার কেস ঝোলানো আছে লোকটার নামে। বাবু বলল, আরও একজন আছে স্যার। কোথায়? সে পুকুরে ঝাঁপ দিয়েছে, আমাদের কুকুর পাহারা দিচ্ছে তাকে। ওই দেখুন আমাদের কুকুরের ডাক। পঞ্চু তখনও সমানে চেঁচিয়ে চলেছে। ওসি তার কয়েকজন কনস্টেবলকে বললেন, এই তোরা এই বেটাকে অ্যারেস্ট করে ভ্যানে ওঠা, আমি ততক্ষণ অন্যটার ব্যবস্থা করি। এই বলে 2-4 জন কনস্টেবলকে নিয়ে পুকুরের দিকে চললেন। পাণ্ডব গোয়েন্দারাও পুলিশের সঙ্গে চলল। জোড়া জোড়া টর্চের আলোয় আলোকিত পথে দলবদ্ধ হয়ে চলতে কোনো অসুবিধাই হলো না। পুকুর পাড়ে গিয়ে সবাই যা দেখল তা এক মহা কেলেঙ্কারির ব্যাপার। পলাতক লোকটি প্রাণ বাঁচানোর জন্য সত্যিই জলে ঝাঁপ দিয়েছে, আর পঞ্চু তাকে এমন ফ্যাসাদে ফেলেছে যে বাচ্চাজন কোনো মতেই ডাঙায় আটতে পারছে না। যেদিক দিয়ে উঠতে যায় সেদিক দিয়েই আক্রমণ করে পঞ্চু। নিরুপায় লোকটি তখন পঞ্চুর আঁচড় কামড় থেকে বাঁচবার জন্যে জলের ওপর রসগোল্লার মতো ভাসছে। বাবলু গিয়ে পঞ্চুকে ধরতেই জল থেকে সুরসুর করে উঠে এলো লোকটি। পুলিশের লোকেরা হাতকড়া নিয়ে একদম তৈরি হয়ে দাঁড়িয়েছিল। উঠে আসতেই অ্যারেস্ট করলো লোকটিকে। পাণ্ডব গোয়েন্দাদের এই নৈশ অভিযান সত্যই সফল হলো। দুজন নামকরা দুষ্কৃতীকে যে ওরা ধরিয়ে দিতে সক্ষম হলো, এটা কম কৃতিত্বের ব্যাপার নয়। তাছাড়া একজনের জীবনও রক্ষা হলো। ওসি সেই রাতেই পুলিশের জিপে করেই পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেককে তাদের বাড়িতে পৌঁছে দিলেন এবং সকলের মা বাবাকে ধন্যবাদ জানালেন। আর সেই ভদ্রলোক অর্থাৎ ভবেশবাবু তাদের মেয়ের বিয়েতে
পাণ্ডব গোয়েন্দার নেমন্তন্ন তো করলেন, উপরন্তু করলেন কি, তার পরদিন রাত্রিবেলা পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেকের বাবা মাকে পর্যন্ত বাড়িতে নিয়ে গিয়ে দারুণভাবে খাওয়ালেন। সে নেমন্তন্নে অবশ্য পঞ্চুও বাদ পড়েনি। সেই থেকে পাণ্ডব গোয়েন্দাদের নাম সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ল। রহস্য গল্প চ্যানেলে যদি আপনাদের ভালো লাগে, এই চ্যানেলটিকে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।